সুপ্রিয় দর্শক, পিটিভি নিউজ বিডি.কম সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের আজকের আলোচ্য বিষয় সড়কে মৃত্যু রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকর চাই। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকন এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, যিনি এক সড়ক দুর্ঘটনায় পা হারানো একজন ভিকটিমও বটে। আমরা আলোচনা শুরুর আগে এই বিজয়ের মাসে যারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার সুযোগ্য নেতৃত্বে বাঙালি জাতি 1971 সালে দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করেছিল। একই সঙ্গে ধিক্কার জানাই সেই সব কুলাঙ্গারদের যারা দেশের বিভিন্ন স্থানে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করে দেশকে অস্থিতিশীল করতে চায়। সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং তাদেরকে অবিলম্বে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনাটা শুরু করতে চাচ্ছি রাজন ভট্টাচার্যকে দিয়ে। যে আমাদের এই যে সড়ক দুর্ঘটনা জাতির জন্য একটি অভিশাপ, এই দুর্ঘটনার রোধে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয় না। তবে 2018 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সড়ক দুর্ঘটনা রোধে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার মধ্যে অন্যতম ছিল দূরপাল্লার সড়কে যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহনে একাধিক চালক থাকবেন এবং দূরপাল্লার সড়কে চালক এবং তার সহকারীদের বিশ্রামের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকবে। এছাড়া ওই 2018 সালে সড়ক পরিবহন আইন সংশোধন করা হয়েছিল। সেই সংশোধিত সে আইনটি আজও কার্যকর হয়নি। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র, যিনি সড়ক দুর্ঘটনার একজন ভিকটিমও বটে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করি রাজন ভট্টাচার্যকে দিয়ে, যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কতটা বাস্তবায়িত হয়েছে এবং কতটা হয়নি। রাজন ভট্টাচার্য। ধন্যবাদ পিটিভি নিউজ কর্তৃপক্ষকে, বিশেষ করে আশিস দাকে একটি সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তুকে আজকে আলোচনার জন্য বেছে নেওয়ায়। আমরা দীর্ঘদিন যাবতই চিন্তা করছিলাম যে এই বিষয়গুলো অনেকটাই ধামাচাপা পড়ে গেছে, যে সড়ক দুর্ঘটনা নিয়ে আসলে আলোচনা এখন আর খুব একটা হচ্ছে না। সেই জায়গা থেকে যে আশিস দা চিন্তা করেছেন যে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর যখন ভাস্কর্য কেন্দ্রিক আস্ফালন চলছে সারা দেশে, সেই সময়ে আশিস দা আরেকটি গণমুখী পদক্ষেপ নিয়েছেন, যে সাম্প্রদায়িক শক্তি যেমন প্রতিহত করা দরকার, সেই সঙ্গে সড়ক দুর্ঘটনাও কিন্তু প্রতিহত করা দরকার। দুটোই সমাজের একটি বিরাট বড় সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। যাই হোক, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে 5টি নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনাগুলো আশিস দা 2-3টি বলেছেন ইতিমধ্যে, যে চালক হেল্পার সহকারীদের যে একটি প্রশিক্ষণ খুবই একটি জরুরি বিষয় বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। দূরপাল্লার বাসে বিকল্প চালক থাকা এবং 5 ঘন্টার পর চালক বদলানো, এটি 2 নম্বর। 3 নম্বর ছিল যে চালক যাত্রীদের সিট বেল্ট বাঁধা এবং চালকদের জন্য মহাসড়কে বিশ্রামাগার নির্মাণ করা এবং সিগন্যাল মেনে চলা। এই 5টি নির্দেশনার মধ্যে আমরা এবং সর্বশেষ যে কথাটি ছিল সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র, সড়ক, সেতু, নৌ, এই 3 মন্ত্রণালয় এই নির্দেশনা কার্যকর করার জন্য তদারকি করবে। কিন্তু এই 5টি নির্দেশনার মধ্যে আমরা দেখেছি যে সম্প্রতি অর্থাৎ এই মাসে নভেম্বরের প্রায় শেষ দিকে আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা টাঙ্গাইল এই 2 মহাসড়কের পাশে 2টি বিশ্রামাগার নির্মাণের জন্য মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ইতিমধ্যে যে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন,
সেটি সময় সাপেক্ষ ব্যাপার, কবে নাগাদ হবে। এর বাইরে যে 4টি নির্দেশনা আছে, যে চালক হেলপারদের প্রশিক্ষণ সহ যে 5 ঘন্টা পর পর চালক বদলানো, সেই বাকি 4টি নির্দেশনা সেটি খুব একটা কার্যকর হয়েছে আমরা দেখছি না। শুধু তাই নয়, যে কেন কার্যকর হয়নি এবং 3টি মন্ত্রণালয়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে, 3টি মন্ত্রণালয়ের যে কোনো ফলো আপ রিপোর্ট কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি, যে মন্ত্রণালয়গুলো কেন করতে পারেনি, কেন তারা ব্যর্থ হলো। তবে আমি সাম্প্রতিক সময়ে সড়ক বিভাগের দায়িত্বে যারা আছেন, অর্থাৎ পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তারা একটি বিষয় নিয়ে খুব আপত্তি জানিয়েছেন, যে চালক এবং যাত্রীদের যে সিট বেল্ট, যে বাংলাদেশে যে যে ধরনের অর্থাৎ বাস চলে, এগুলোর এইসব বাসের মধ্যে চালক এবং যাত্রীদের সিট বেল্ট বাঁধার কোনো ধরনের সিস্টেম নেই। অর্থাৎ এই উপযোগী করে এই বাসগুলো তৈরি হয়নি, যে কারণে তারা এই নির্দেশনা কার্যকর করতে পারছেন না, এবং তারা আনুষ্ঠানিকভাবে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে এই বিষয়টি জানিয়েছেন। কিন্তু এর বাইরে যে 3টি নির্দেশনা, একটি তো আমরা কার্যকর হয়তো হবে, যে যে বিশ্রামাগার যেটা বলা হচ্ছে চালকদের জন্য, আর বাকি 3টি নির্দেশনা কেন কার্যকর হচ্ছে না জানি না। গত মাসের অর্থাৎ নভেম্বরে আরেকটি পরিসংখ্যান আমরা দেখেছি, যে আপনার সারা দেশে বিআরটিএ রেজিস্ট্রেশন প্রাপ্ত পরিবহনের সংখ্যা 46 লাখের বেশি, কিন্তু এর পরিবর্তে কিন্তু চালক যখন বাড়ার কথা, অর্থাৎ একটি গাড়িতে একাধিক চালক থাকার কথা, সে জায়গায় কিন্তু আপনার রেজিস্ট্রেশনভুক্ত চালকেই এখন 20 লাখ সংকট আছে। আমরা কিভাবে আশা করব যে সড়ক পরিবহন সেক্টর একটি নিরাপত্তার বলয়ে আসবে, কিংবা সড়ক দুর্ঘটনা কমবে, যেখানে চালক বেশি হওয়ার কথা দূরপাল্লার সড়কে, সেই তুলনায় আমরা দেখছি চালক রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং লাইসেন্স প্রাপ্ত চালকই আসলে অনেক কম। এই জায়গায় বিষয়টি খুবই হতাশার এবং দুঃখ, এবং খুবই দুঃখজনক বটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করছেন রাজন ভট্টাচার্য। হ্যাঁ, শুধু হতাশাজনকই নয়, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনকও বটে। কারণ এবং শুধু তাই না দাদা, আরেকটি কথা আমি বলি, বিষয়টি নিরাপত্তার এটিকে একটি জাতীয় দুর্যোগ হিসেবে দেখা উচিত সড়ক দুর্ঘটনাকে এখন। আর এইভাবে সে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটাকে দেখার আর কোনো সুযোগ নেই। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটা কমিটি করা হয়েছিল, এর আগেও কমিটি করা হয়েছে, এর পরেও আরেকটি কমিটি করা হয়েছে। সেই কমিটি 111 দফা সুপারিশ দিয়েছিল, কিন্তু 111 দফা সুপারিশ এখন কোথায় আছে, এবং এই সুপারিশের আদলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু আজ পর্যন্ত এই ব্যাপারে কোনো ব্রিফিং কিংবা গণমাধ্যমকে জানানো হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন জানানো হয়নি, কিংবা এই সংকটগুলো আমরা কেন ওভারকাম করতে পারছি না, জটিলতা কোথায় আসলে, সেগুলোও কিন্তু অ্যাড্রেস করা এই মুহূর্তে খুবই মুশকিল। তাছাড়া সড়ক আইন বলা হচ্ছিল যে সড়ক আইন নিয়েই অনেক জটিলতা, আইনটি কার্যকর দীর্ঘদিন পর আইনটি কার্যকর করার পর থেকেই সড়ক আইন গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে 7টি ধারা নিয়ে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের আপত্তি ছিল। সর্বশেষ আপনার আইন মন্ত্রণালয়, আইন, রেল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিন মন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছিল। আপত্তি ধারাগুলো, যে ধারাগুলো স্থগিত করা হয়েছিল, সেই ধারাগুলো নিয়ে 3 মন্ত্রণালয় একটি বৈঠক করে যৌথ একটি সিদ্ধান্তে আসবে যে এই ধারাগুলি আসলে পরিবর্তন করা যায় কিনা। ইতিমধ্যে 3টি বৈঠক হয়েছে আমরা জানতে পেরেছি। এই বৈঠকে সবচেয়ে আশাব্যঞ্জক কথা হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিধানের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল পরিবহন মালিক শ্রমিক সমিতির পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত এই মৃত্যুদণ্ডের বিষয়টি থাকছে আইনে। তবে কিছু কিছু জায়গায় সংস্কার আনা হচ্ছে। এটা আইন মন্ত্রণালয়ে এখন আছে, সেই আইন মন্ত্রণালয়ের কাগজপত্র চূড়ান্ত করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বেটিং হয়ে, না, সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠাবে, ওখান থেকে বেটিং হয়ে সংসদে গিয়ে চূড়ান্ত হবে। সেটাও এখন দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার মধ্যে পড়ে আছে। অর্থাৎ সড়ক দুর্ঘটনা রোধে সর্বশেষ কার্যকর কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা এখন পর্যন্ত কিন্তু খুব একটা পরিষ্কার না আমাদের সামনে। আশিস দা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাজন ভট্টাচার্য। আমরা আপনার কাছে আবারও আসব। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলেন। আমি এবার যাচ্ছি জনাব হানিফ খোকনের কাছে। এই যে রাজন ভট্টাচার্য বললেন যে
আইনটি সংশোধনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় যাবে, সেখান থেকে বেটিং এ জাতীয় সংসদে যাবে। কি দুর্ভাগ্যজনক ঘটনা, 2018 সালে আইনটি পাশ হলো, রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণাঙ্গ আইনের রূপ নিলেও, অথচ আইনটি আজও কার্যকর হলো না। এই অবস্থায় আবারও সংশোধনে জাতীয় সংসদে যাবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন সময় যে ধরনের নির্দেশনা দিয়েছেন, এই তার প্রতি মালিকরা কিভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন বা শ্রমিক নেতারা কিভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন? যেহেতু হানিফ খোকন, আপনি সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি, অর্থাৎ আমাদের দেশের সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে সব থেকে বড় যে শক্তিশালী পক্ষটি যুক্ত, সেই শ্রমিক সংগঠনের আপনি একটি সংগঠনের শীর্ষ নেতা। এই ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিমত বা আপনার সংগঠনের অবজারভেশন কি, জনাব হানিফ খোকন? শুভরাত্রি। পিটিভি নিউজ বিডি.কম কে ধন্যবাদ আজকে আমাকে আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আশিক দা আপনাকে, এবং বিজ্ঞ দুজন আলোচক আছেন, জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক বাবু রাজন ভট্টাচার্য এবং কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বাবু আশিস কুমার ভদ্র। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নিখিল ভদ্র, সরি দুঃখিত, নিখিল ভদ্র। আচ্ছা, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যে 5 দফা নির্দেশনা দিয়েছিল, সেটা কিন্তু সড়ক পরিবহন আইন এবং শ্রম আইনের আলোকে। শ্রম আইনে অদ্যবধি সংশোধিত শ্রম আইনে উল্লেখ আছে, মালিক কর্তৃক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে, এবং সেই নিয়োগপত্র আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী দৈনিক 8 ঘন্টা। তো দৈনিক যদি 8 ঘন্টা তার কর্মঘন্টা হয়, তাহলে সে 5 ঘন্টা তো একটা গাড়ির স্টারিং এ থাকবে না 5 ঘন্টার উপরে, এটা কিন্তু স্বাভাবিক কথা। তো মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছিলেন, যে সরকার কেন শুধু বিশ্রামাগার তৈরি করবে, আমি পরিবহন মালিক, আমারও তো দায়িত্ব আছে বিশ্রামাগার তৈরি করার জন্য। আমার শ্রমিক কোথায় বিশ্রাম নিবে? কেননা আমি বিভিন্ন সময় দেখি, মানে অবজারভেশন করি, যেমন ঢাকা থেকে কক্সবাজার যেতে একটা গাড়ি 12 ঘন্টা লাগে কমপক্ষে। আবার কক্সবাজার গিয়ে গাড়িটা পরিষ্কার করার সুযোগ পায় না প্যাসেঞ্জার, ওটা আবার ওই ড্রাইভার কিন্তু এই গাড়িটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তাহলে একটা লোক 24 ঘন্টা যদি স্টারিং এ থাকে, তাকে দিয়ে আপনি সড়ক কি করে নিরাপদ করবেন? দর্শকদের এবং বিজ্ঞ আলোচক এবং দাদা আপনার সদ অবগতির জন্য আমি জানাচ্ছি, ইতিপূর্বে আমি বলেছি, সাম্প্রতিক সময়ে ব্যক্তি মালিকানাধীন পরিবহন শিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের সুপারিশ মোতাবেক শ্রম মন্ত্রণালয় পরিবহন শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,200 টাকা নির্ধারণ করেছে, সেটা 13টা গ্রেডে। কিন্তু এটা নির্ধারণ করার পরে আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে কিন্তু আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটা বাস্তবায়ন হতো। এখন আপনি কোন পরিবহন মালিককে যদি সংযুক্ত করেন, তাকে যদি বলেন, সে বলবে যে শ্রমিক এই বেতনে গাড়ি চালাতে চায় না, তাইলে আপনি বেতন কত দিচ্ছেন? ঢাকা থেকে খুলনাগামী একটি চেয়ার কোর্সের বেতন হলো 500 টাকা, সেটা 16 ঘন্টাও লাগতে পারে। কিন্তু আমার শ্রমিক যদি 16 ঘন্টা ডিউটি করে, তাহলে তার 20,000 টাকা প্লাস 8 ঘন্টা 16 ঘন্টার বেতন, সেটা কিন্তু 60,000 টাকা হবে। এই টাকা দেওয়া লাগবে, যার জন্য কিন্তু মালিক শ্রমিকের নিয়োগপত্রটা দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, ল অ্যান্ড এনফোর্সমেন্ট কি করছে? আপনি দেখবেন, মানে ঢাকা শহরে যেসব লোকাল বাস আছে, এগুলোর অবস্থা কি? এগুলা কিন্তু দেখার কেউ নেই। এখন সরকার বলছে 22টা কোম্পানির মাধ্যমে পরিবহন গুলা চলবে বিভিন্ন রঙে। তো 22টা কোম্পানির মাধ্যমে পরিবহন চললে কি শৃঙ্খলা আসবে? যতক্ষণ পর্যন্ত আপনি আমার শ্রমিকের কর্মঘন্টাটা, যেটা আপনি আমার শ্রমিককে দিয়ে 24 ঘন্টা পরিশ্রম করাবেন, সেখানে তো সড়কে কখনো শৃঙ্খলা আসতে পারে না।
সড়কে যদি শৃঙ্খলা আনতে হয়, শ্রমিকের নিয়োগপত্র, মাসিক বেতন যেটা সেটা আগে নির্ধারণ করে আপনার কার্যকর করতে হবে। এখন মালিকরা বিভিন্ন ভাবে মনোপল ব্যবসা করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করছে। আমরা দেখি মানে শীর্ষ পরিবহন শ্রমিক নেতা ওনারা বিভিন্ন সভা সমাবেশে গিয়ে বলে পরিবহন থেকে যারা চাঁদা উঠায় তারা হইলো চাঁদাবাজ। কিন্তু প্রশ্ন, চাঁদাটা কারা উঠায়? এই চাঁদাবাজের পৃষ্ঠপোষক কারা? আমরা দেখেছি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সরকার যখন বললো যে পরিবহনে চাঁদাবাজি বন্ধ, ওরা গভর্নমেন্টের সহযোগিতা চেয়েছে, কিন্তু ইতিমধ্যে ওনারা একটি নির্দেশিকা জারি করেছে যে শ্রমিক সংগঠন 30 টাকা, মালিক সংগঠন 40 টাকা, ইন এবং আউট। ঢাকার থেকে আউট হবে, কুমিল্লা ইন করবে, কুমিল্লা উঠাতে পারবে, আপনার চট্টগ্রাম ইন করবে, চট্টগ্রাম উঠাতে পারবে। এখন শ্রম আইনে তো আছে, আমি একটা ইউনিয়নের মেম্বার মাস শেষ সেই ইউনিয়নে গিয়ে 100 বা 150 বা 50 টাকা মাসিক চাঁদা দেব। কিন্তু আমার প্রশ্ন, ওনারা এই নির্দেশিকা জারি করার কে? সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক ওসমান আলী, খন্দকার এনায়েতুল্লাহ সাহেব, মালিক সমিতির মশিউর রহমান রাঙা সাহেব, রমেশ চন্দ্র ঘোষ, রুস্তম আলী, ওনারা স্বাক্ষর করেছে। তাহলে আমার প্রশ্ন, ওনারা কি সরকারের উপর সরকার? এখন আপনি ইতিমধ্যে ওনাদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন টার্মিনালে কিন্তু সাদা উঠা আরম্ভ হয়েছে। গত 1 সপ্তাহ ধরে সাদা উঠা আরম্ভ হয়েছে। এখন দাদা আপনি ঢাকার থেকে জামালপুর যাবেন বা ময়মনসিংহ যাবেন, যত উপজেলা উপর দিয়ে যাচ্ছেন প্রত্যেক উপজেলায় কিন্তু সাদা দিতে হচ্ছে। ওনাদের নির্দেশনা আছে যে কোন মালিক থেকে সাদা নিতে পারবে না, শ্রমিক থেকে সাদা নিবে। এখন ঢাকা থেকে খুলনা যেতে 15টা স্পটে সাদা দিতে হয়, 30 টাকা করে যদি আমার শ্রমিক সাদা দেয় 450, সে পাবে 500 টাকা অ্যাক্টিভে, সে কি 50 টাকা নিয়ে বাড়ি যাবে? অটোমেটিক পরিবহন সেক্টরটা একটা চক্রের হাতে জিম্মি। আমি আপনি যতই আলোচনা সমালোচনা করব, গভর্নমেন্ট যদি এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মানে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ না করে, তাইলে কিন্তু কখনো সড়কে শৃঙ্খলা আসবে না, কোনো আইনই পাশ হবে না। কারণ আইন কার স্বার্থে? গভর্নমেন্ট কেন আইন করে? আমাকে শাস্তি দেওয়ার জন্য না। আইন হলো আমার যেন ভয়ভীতি থাকে, আমি যেন আইনটা মানি। 302 ধারায় উল্লেখ আছে, যদি কেউ আপনার ইচ্ছাকৃতভাবে খুন করে তাইলে সেটা আপনার মৃত্যুদণ্ড। এখন আমি যদি কেউ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, তাকে বলি যে তুমি সরো, সে না সরলে তার উপর গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলি, সে তো মৃত্যুদণ্ড হইতে পারে। কিন্তু এই আইনটির কমিটিতে যারা ছিল তারা সংসদ সদস্য ছিল, সংসদে তারা কেন সেদিন ওয়াকআউট করলো না? তারাই তো আইন পাস করে দিয়েছে। কিন্তু আইনটি পাস হওয়ার পরে তারা শ্রমিককে উস্কানি দিল যে তোমাদের গলায় ফাঁসির রশি, তোমরা কি ফাঁসির রশি নিয়ে গাড়ি চালাবে? অর্থাৎ তারা রাষ্ট্রকে জিম্মি করে ফেললো। আমরা দেখলাম প্রাইভেট কারের চালক, অ্যাম্বুলেন্সের চালক, তাদের মুখে কালি মাখা হইল। তাই এটা আমরা কিসের আলামত দেখতে পাচ্ছি? সরকারকে আমি এর আগেও বলেছি, আপনারা এই যে কালকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের অর্থায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার আপনার পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন ঢালাইয়ের কাজ বা রেল লাইনের কাজ বাকি। বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে সেখানে পরিবহনের গুটি কয়েক চাঁদাবাজ, তাদের কথায় আইন সংশোধন করতে হবে, এটা তো হইতে পারে না। আইন কার জন্য? রাষ্ট্রের জনগণের জন্য। এই রাষ্ট্রের মালিক কারা? জনগণ। অতএব জনগণের স্বার্থটা কিন্তু সুরক্ষা করতে হবে গভর্নমেন্টকে। রাজেন্দ্র বলেছেন যে একটি আইন বাস্তবায়িত হতে যাচ্ছে, কবে হবে আলোর মুখ দেখবে সেটা সন্দিহান। সেটা ঠিক আছে, সরকারি কাজ করতে অনেক প্রতিবদ্ধকতা আছে। দেখা গেছে মন্ত্রী মহোদয় উদ্বোধন করলো, যেখানে জমি অধিগ্রহণ করলো কেউ মামলা করে দিল, সেটা আটকে গেল দীর্ঘদিন। কিন্তু বিভিন্ন পরিবহন কোম্পানিগুলা কি করলো? বিভিন্ন পরিবহন কোম্পানিগুলা কেন বিশ্রামাগার করলো না?
এর জন্য দায়ীকে পরিবহন মালিকরা শুধু ব্যবসায়ী করবে, কিন্তু মানে পরিবহন শ্রমিকদের যেটা দেওয়ার সেটা দিবে না, এটা তো হতে পারে না। ট্রাফিক সার্জেন্ট আমার লাইসেন্স চেক করে, কিন্তু আমার নিয়োগপত্র আছে কিনা সেটা কেন ট্রাফিক সার্জেন্ট দেখছে না? ট্রাফিক সার্জেন্ট যদি শ্রমিকের নিয়োগপত্র আছে কিনা এবং নিয়োগকর্তা নিয়োগপত্র না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু এটা আপনার 80% মালিকের নিয়োগপত্র দিতে আপনার বাধ্য হবে। সরকার আইন করে। জনাব হানিফ খোকন, আপনি কি মনে করেন যে নিয়োগপত্র দিলেই সড়ক দুর্ঘটনা সহনীয় মাত্রায় নেমে আসবে? আমি মনে করি 70% সড়ক দুর্ঘটনা সহনীয় হবে। কেন দাদা, আপনার যদি এনার্জি না থাকে আপনি তো এখানে উপস্থাপনা করতে পারবেন না। একটা চালক 24 ঘন্টা যদি স্টিয়ারিং এ থাকে, দেশ জাতি তার কাছে কি সেবা চাবে আপনি বলেন? এই বিষয়ে পরবর্তী ধাপে আমি আপনার কাছে আবার আসবো শোনার জন্য, দর্শকদের শোনানোর জন্য। এবার আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি জনাব নিখিল ভদ্রকে। জনাব নিখিল ভদ্র, আপনি এতক্ষণ শুনছিলেন রাজন ভট্টাচার্য এবং মোহাম্মদ হানিফ খোকনের। রাজন ভট্টাচার্য তার আলোচনার শুরুতে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন যে সর্বশেষ তথ্য মানে বিআরটি এর সর্বশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত সড়ক যানের সংখ্যা, বিভিন্ন ধরনের সড়ক যান প্রায় 1.5 কোটি। তার বিপরীতে যে অর্ধেকেরও কম, অর্থাৎ 20 লক্ষর উপরে লাইসেন্সবিহীন চালকের হাতে আমাদের অসংখ্য যানবাহন, অর্থাৎ 20 লক্ষ লাইসেন্সবিহীন চালকের হাতে 15 থেকে 20 লক্ষ যানবাহন রয়ে গেছে। এই সমস্যার সমাধান কি করে সম্ভব? এক। দ্বিতীয়ত হলো, এই যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন 2018 সালে, সেই নির্দেশনা আজও বাস্তবায়িত হলো না। আপনি একজন পেশাদার গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়গুলোকে কিভাবে দেখছেন জনাব? ধন্যবাদ আশিস দা, ধন্যবাদ পিটিভি নিউজকে এই চমৎকার একটি ইস্যু নিয়ে, জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলোচনার আয়োজন করার জন্য। আমার আগেই বলছিলেন আমাদের শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ, যিনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেছেন রাষ্ট্রের মালিক জনগণ, এটি সর্বজন স্বীকৃত, কিন্তু বাস্তবতা হচ্ছে যে জনগণের হাতে ক্ষমতা নাই, আর জনগণের হাতে ক্ষমতা না থাকার কারণে সকল সংকট তৈরি হচ্ছে। যেমন ভাবে আমাদের রাজনদা দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরের সংবাদ কভার করেন এবং তিনি তার অভিজ্ঞতার আলোকেই বলেছেন যে চালকের সংকটের কথা। আমরা প্রস্তাব করেছি গাড়িতে 2 জন চালক দিব, সেখানে আমাদের অর্ধেকের বেশি চালকের অভাব রয়েছে। তাহলে আমরা 1 জন করেই দিতে পারি না, আমরা 2 জনের প্রস্তাব করে ফেলেছি। সেক্ষেত্রে সমাধানটা কোথায়? সমাধানটা নিয়ে সরকারকেই ভাবতে হবে। অর্থাৎ আমাদের সেইভাবে চালক তৈরি করার জন্য যে ব্যবস্থা দরকার সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অত্যন্ত চমৎকার কথা বলেছেন আমাদের হানিফ খোকন ভাই। তিনি বলেছেন যে নিয়োগ ট্রাফিক সার্জেন্ট যদি নিয়োগপত্র পরীক্ষা করেন, ঠিকই তো, আমার লাইসেন্স পরীক্ষা করছেন, আমার নিয়োগপত্র কেন পরীক্ষা করছেন? নিয়োগপত্র পরীক্ষা করলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তখন দেখা যাবে যে না, এটা ভুয়া নিয়োগপত্র, চালক গাড়ি চালাতে পারছেন না, এবং যখন মালিক নিয়োগপত্র দিবেন তখন তার সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব মালিকের, এবং তিনি সেটা করতে বাধ্য হবেন। আমাদের হানিফ খোকন ভাই বলেছেন যে 24 ঘন্টা স্টিয়ারিং এর পরে যদি একজন চালক থাকেন। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, আমি সম্প্রতি গ্রামের বাড়িতে গিয়েছিলাম খুলনাতে, এবং সেইখানে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একটা কর্মসূচি ছিল, আমাদের কয়েকজন বন্ধুর সেখানে যাওয়ার কথা ছিল। তারা 8 তারিখে খুলনাতে একটা প্রেস কনফারেন্সে অংশ নিবেন সকাল 10টায়, সেজন্য আগের দিন রাত 9টায় পরিবহনে রওনা হয়েছিল। সেই পরিবহন পরের দিন ভোর 5টা 6টার জায়গায় সন্ধ্যা 5টা 6টাও পৌঁছাতে পারে নাই, রাত 10টায় যেয়ে পৌঁছেছে। অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে 25-26 ঘন্টা কিন্তু ওই গাড়িটির উপরে ওই চালক ছিলেন। তাহলে এর পরে দেখা যাবে ওই চালককে আবার ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ঢাকায় ব্যাক করতে হবে। তাই এটা 24 ঘন্টার জায়গায় তখন দেখা যাবে যে 72 ঘন্টা হয়ে যাচ্ছে। এটি হচ্ছে বাস্তব। যে চালক 72 ঘন্টায় একটানা গাড়ির উপরে থাকবেন, তার হাতে দুর্ঘটনা ঘটবে না, এটা আশা করাটাই অবাস্তব।
তবে আমি বলবো যে আসলে এই সকল সংকটের মধ্য দিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু উদ্যোগ আছে, বেশ কিছু নির্দেশনা আছে এবং আন্তরিকতাও আছে। কিন্তু আমাদের সকলের ভিতরে সেই নির্দেশনা পালনের মতো সচেতনতা নাই। আমাদের সেই দায়িত্ববাদের জায়গায় ঘাটতি আছে। যে কারণে আইন হয়েছে, যে আইনটির যেটুকুই হয়েছে তার প্রয়োগ থাকাটা জরুরি ছিল। আইন কার্যকর আছে কিন্তু প্রয়োগ নাই। এখন সেই আইনের সংশোধন চলছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা শুনেছি কিন্তু মানি। তাহলে আসলে সমাধানটা কোথায়? সমাধানটা তখনই হবে যে নির্দেশনা তেমন ভাবেই দিতে হবে যেটি আসলে বাস্তবতার আলোকে, এবং নির্দেশনা পেলে এই সংশ্লিষ্ট সকলেই যেটি মানতে বাধ্য হয় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। নির্দেশনা দিয়ে শেষ করলেই হবে না। আমার মনে হয় সেই জায়গায় আমাদের যথেষ্ট ঘাটতি ছিল, এবং প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের উদ্যোগের অভাব ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতার এখনো অভাব রয়েছে, এবং এই নির্দেশনা কার্যকর করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব রয়েছে। সেই কারণে এই সংকটগুলো তৈরি হচ্ছে। এক্ষেত্রে পরিবহন মালিকদের যেমন কথা আছে, পরিবহন শ্রমিকদের কথা আছে, এবং আমার মতো যারা ভুক্তভোগী অর্থাৎ দুর্ঘটনার শিকার হয়েছেন তাদেরও কিছু বক্তব্য আছে। এখন যে কাজটি করা জরুরি সেটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সম্মিলিতভাবে আমরা কিভাবে এই বিষয়টি নিয়ে কাজ করতে পারি এবং এই সমস্যার সমাধান করতে পারি সেটি বিবেচনা করা দরকার। এইখানে আমাদের রাজনদা বলেছেন যে সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা উচিত। এটি অনেক আগেই উচিত ছিল, এবং আমার মনে হয় যে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে সেই বিষয়টি অনুভব করে। গত কয়েক দশক ধরে আমরা সেটি দেখেছি, এবং নেতা নেত্রীদের মুখ থেকে সে বিষয়টিও শুনেছি। তারা দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিবেন, দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকতার সাথে কাজ করবেন, কিন্তু বাস্তবে ক্ষমতায় যাওয়ার পর সেই আন্তরিকতার বিষয়টি আর আমরা দেখতে পাই। তো এটি আসলে আমাদেরকে করতেই হবে, যে এখন দুর্ঘটনা যে আকারে ঘটছে, এখন কুয়াশার সময়ে আপনারা জানেন, শীতের সময় এখন দুর্ঘটনা আরো বেড়েছে। কোনোদিন 21 জন, কোনোদিন 7 জন, কোনোদিন সেটি আবার 32 জনে যে ঠেকছে, এই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কিন্তু মারা যাচ্ছে, এর পাশাপাশি যারা দুর্ঘটনায় আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছেন, তাদের অবস্থা আরো বেশি কঠিন। যেটি হিসাবের খাতায় খুব বেশি গুরুত্ব দিয়ে লেখা হয় না, কিন্তু সেই পরিবারগুলো, একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন এই প্রতিবন্ধকতার শিকার হন, প্রতিবন্ধিতা বরণ করেন, প্রতিবন্ধী হন, তখন সেই পরিবারের আসলে অনন্তকালের জন্য একটা সংকট তৈরি হয়। সে বিষয়টি আসলে আমাদের নীতি নির্ধারকদের গুরুত্ব দিয়ে ভাবা দরকার, এবং আমরা যদি সকলে সেই বিষয়টি বিবেচনা নিতে পারি, তখনই আমাদের সেই কাঙ্ক্ষিত যে বিষয়টি, যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, সেটি সম্ভব হতে পারে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ নিখিল ভদ্র। আমরা রাজন ভট্টাচার্যের বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, আবারও রাজন ভট্টাচার্যের কাছে আমরা ফিরে যাচ্ছি। আপনি যে বিষয়টি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর 5টি নির্দেশনার মধ্যে ইতিমধ্যে দূরপাল্লার 2টি মহাসড়কে বিশ্রামাগার তৈরির কাজ শুরু হয়েছে। সেটি অত্যন্ত সাধুবাদযোগ্য কার্যক্রম। আরো আগে যেটি প্রতিপালন করা উচিত ছিল, দেরিতে হলেও সেটি হচ্ছে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা সড়ক দুর্ঘটনা তো শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নয়, ঢাকা সিলেট মহাসড়কে নয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, সারা দেশ জুড়েই গোটা জাতি এখন সড়ক দুর্ঘটনার অভিশাপে জর্জরিত। এখন এই দুর্ঘটনাকে সহনীয় মাত্রায় আনার ক্ষেত্রে একজন পেশাদার সাংবাদিক হিসেবে, যেটা নিখিল ভদ্র বললেন যে দীর্ঘদিন আপনি পরিবহন সংক্রান্ত রিপোর্টিং এর সঙ্গে যুক্ত, আপনার সেই পেশাদারিত্বের অভিজ্ঞতা থেকে বলেন যে সড়ক দুর্ঘটনাকে মোটামুটি সহনীয় পর্যায়ে আনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ এবং সেটি কঠোর পদক্ষেপ নেওয়া
উচিত জনাব রাজন ভট্টাচার্য? দাদা, খুব একটি ভালো প্রশ্ন করেছেন। হানিফ খোকন ভাইয়ের কথা দিয়ে একটু শুরু করতে চাই। হানিফ খোকন ভাই যে কথাটি বলেছেন যে শ্রমিকরা যদি নিয়োগপত্র পান তাহলে 70% সড়ক দুর্ঘটনা কমে যাবে, আমি কিন্তু খুব তা মনে করি না। তবে শ্রমিকদের যে নিয়োগপত্র পাওয়া খুব জরুরি, এর সঙ্গে আমি একমত। করোনাকালে আমি দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় পরিবহন কোম্পানিগুলোর শ্রমিকরাও কিন্তু আপনার নিয়োগপত্র পায়নি। অর্থাৎ যে তাদেরকে চুক্তি ভিত্তিকই চলতে হয়েছে। কোম্পানি যদি প্রয়োজন অনুভব করেছে যে সহযোগিতা করার জন্য করেছে, তবে না হলে তাদের কষ্ট করেই দীর্ঘ সময় কিন্তু চলতে হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি, যেহেতু স্টেক হোল্ডার হচ্ছে যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার এবং জনগণ, অর্থাৎ এই চারটি পক্ষের একটি সমন্বিত পদক্ষেপ দরকার। অর্থাৎ এর বাইরে যেটা মানে এক কথায় যদি বলা হয় যে মানুষ যদি আইন মানে, শ্রমিক এবং মালিকরা যদি আইন মানে, আমরা যাত্রীরা যদি আইন মানি, পথচারী যদি আইন মানে, তবে সড়ক দুর্ঘটনা, হানিফ খোকন ভাই যেটা বলেছেন যে আমি যে কথাগুলো বললাম এটা, এবং হানিফ খোকন ভাই যে একটি বিষয় উত্থাপন করেছেন যে নিয়োগপত্র, তাহলে এই পাঁচটি বিষয় মিলেই কিন্তু 70% যাওয়া সম্ভব। আইন মানা এবং নিয়োগপত্র, মালিক, শ্রমিক, সরকারকে বাধ্য করাতে হবে আইনের প্রতি মানুষ যেন শ্রদ্ধাশীল হয়, মানুষকে সচেতন করে তুলতে হবে। সড়ক দুর্ঘটনা কিন্তু একদিনের বিষয় না। বিশ্বের যেসব দেশে সড়ক দুর্ঘটনা খুবই কম হয়, সেসব দেশগুলোতেও কিন্তু আমরা দেখি বছরব্যাপী কিন্তু দুর্ঘটনা প্রতিরোধে প্রচার প্রচারণা রয়েছে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করার একটি প্রক্রিয়া থাকে। কিন্তু আমাদের দেশে কি আপনি এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য কি করছেন? দৃশ্যমান কি? বিআরটিএ বলে যে আমি 2 লাখ 5 লাখ লিফলেট বিতরণ করেছি। সড়ক পরিবহন মন্ত্রণালয় বলে যে 1 লাখ লিফলেট বিতরণ করেছি। লিফলেটে কি কার্যকর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিংবা অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য পদক্ষেপ? এর বাইরে কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না? নিশ্চয়ই আছে। কিন্তু অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে খুব শক্তিশালী একটি অবস্থান দরকার, যে না, সড়ককে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে। পরিবহন সেক্টর একটি বিশৃঙ্খল একটি সেক্টর। এই বিশৃঙ্খলার কারণেই, আইন না মানা সহ নানামুখী সংকটের কারণেই কিন্তু আজকে সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা হিসেবে পরিণত হয়েছে। এটি একটি জাতীয় দুর্যোগ। এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমাদের একটি সমন্বিত পদক্ষেপ দরকার, এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে 2030 সালের মধ্যে যে 50% সড়ক দুর্ঘটনা কমিয়ে আমরা আনবো, এর যে পদক্ষেপগুলো, সামনের যে পদক্ষেপগুলো দরকার, পিছনের পদক্ষেপগুলো দরকার, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো হয়েছে, সেগুলোর দিকে খুব একটি শক্তিশালী অবস্থান নেওয়া দরকার রাষ্ট্রকে। রাষ্ট্রযন্ত্র যদি এই জায়গা থেকে শক্তিশালী অবস্থান নিতে ব্যর্থ হয়, তবে সড়ক দুর্ঘটনাকে কখনোই প্রতিরোধ করা সম্ভব নয়। এখন বলবেন যে আইন যদি মানুষ না মানে কেন, কিভাবে আমরা সেটি করব? আইন কেন? মানুষের স্বার্থে আইন মানতে বাধ্য যদি রাষ্ট্রযন্ত্র এবং রাজনীতি যদি একদম ডিটারমেন্ট থাকে যে না, এর বিকল্প আমাদের সামনে আর কিছু নেই, এখন কঠোর অবস্থানে যেতেই হবে, তখনই সম্ভব কিন্তু যে আইন মানতে মানুষ বাধ্য হবে। আপনি দেখেন যে পুরো ঢাকা শহরে বিশৃঙ্খলা ভরা। আপনি ক্যান্টনমেন্টাল এরিয়াতে যান, কোনো বিশৃঙ্খলা নেই, কারণ ওখানে আইনের একটি বিরাট বড় শাসন আমরা দেখি। মানুষ আইন মেনে চলতে বাধ্য। যত্রতত্র রাস্তা পারাপার হতেও মানুষকে কিন্তু আমরা ক্যান্টনমেন্ট এলাকায় দেখিনি, অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়েই কিংবা এই ফুটওভার ব্রিজ দিয়েই মানুষ কিন্তু পার হচ্ছে। অন্য জায়গায় কি? আইনটা শিথিল। ট্রাফিক পুলিশ ধরছে যে কাগজ নাই, কিন্তু তার নিয়োগপত্র নাই সেটা দেখছে না, কিন্তু নিয়োগপত্র নাই সেটা ট্রাফিক পুলিশকে বাধ্য করাতে হবে যে না, তোমারও এইটাও দেখার প্রয়োজন যে নিয়োগপত্র আছে কিনা। যদি ওই গাড়ির নিয়োগপত্র না থাকে, তাহলে সেই গাড়ির মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে ট্রাফিক পুলিশ কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্সি। সরকারের জায়গা থেকে যদি সেটাকে কঠোরভাবে দেখা না হয়, তাহলে আর পুলিশ কিংবা ট্রাফিকের পক্ষে কি সেটাকে কার্যকর করা সম্ভব? নির্দেশনাটা আসতে হবে, পুলিশ দেখবে, কিন্তু নির্দেশনাটা যদি না থাকে তাহলে কিভাবে সম্ভব? এই জায়গা থেকে এটা তো মালিক। রাজন ভট্টাচার্য, এখানে আমি আরেকটু যোগ করি যে পুলিশ বা অন্য কোন ল এনফোর্সিং এজেন্সি এই আইনটি
কার্যকর করার চেষ্টা করবে, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সড়ক পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা হলো বিআরটিএ। বিআরটিএ তো বিআরটিএ যদি পুলিশ না চায়, বিআরটিএ যদি মোবাইল কোর্ট পরিচালনা না করে, বিআরটিএ যদি শক্ত অবস্থানে না থাকে, তাহলে যেমন আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে এগুলো উপযাজকীয় করা সম্ভব না, তেমনি বিআরটিএ তো গত কয়েক বছর যাবত বলে আসছে তাদের সক্ষমতার অভাব রয়েছে, তাদের জনবল ঘাটতি, তাদের কার্যালয় যে পরিমাণ অফিস থাকা দরকার ছিল তা নেই, তাদের লজিস্টিক সাপোর্ট খুবই ক্ষীণ। কিন্তু এই সড়ক দুর্ঘটনা নিয়ে গত কয়েক বছর যাবৎ বাংলাদেশে যে দফায় দফায় জাতীয় জাগরণ সৃষ্টি হয়, তারপরেও কেন বিআরটি এর মতন একটি গুরুত্বপূর্ণ সংস্থাকে আজও শক্তিশালী করা যাচ্ছে না? দাদা দেখুন, এটা কিন্তু একটি সমন্বিত পদক্ষেপের অংশ। এই শুধু বিআরটি এর উপর সবকিছু নির্ভর করছে তা না। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত, সড়ক পরিবহন মন্ত্রণালয় জড়িত, এখানে হচ্ছে আপনার আইন মন্ত্রণালয় জড়িত, এখানে যুক্ত করা হয়েছে রেল মন্ত্রণালয়কেও। যদিও সরাসরি সড়কে রেলের কোনো কাজ না থাকলেও যোগাযোগ খাত হিসেবে রেলকে যুক্ত করা হয়েছে। একটি সমন্বিত পদক্ষেপ যদি না হয়, আইনটা প্রয়োগ করবে কারা? ল এনফোর্সিং এজেন্সি। ল এনফোর্সিং এজেন্সিকে তো বিআরটি কে বলতে হবে যে আমি এটা চাই। আমার চাওয়ার আগে যেটা দরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে নিয়ে একটি আইন কার্যকর করার একটি সমন্বিত পদক্ষেপ। হ্যাঁ, না আমরা এটা করতে চাই, মালিক পক্ষ সম্মতি দিবে, শ্রমিক পক্ষ সম্মতি দিবে, রাষ্ট্র সেটা ইমপ্লিমেন্ট করবে, রাষ্ট্র সেটা নির্দেশনা দিবে পুলিশকে, পুলিশ সেটা কার্যকর করবে, তারপরে মোবাইল কোর্ট সেটা ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনারা সেটা কার্যকর করবেন। যদি এই যে আগের জায়গাগুলো যদি ঘাটতি থাকে, তবে পুলিশ কিংবা বিআরটিএ কিংবা আপনার মোবাইল কোর্ট সেটা কার্যকর করার কোনো সুযোগ নাই দাদা। আগে হচ্ছে যে উপর থেকে হয়ে আসতে হবে, চেইন অফ কমান্ড, সেটা ধাপে 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 যদি আসে পুলিশ পর্যন্ত, নিশ্চয়ই আমরা কার্যকর দেখবো। অর্থাৎ একটি সমন্বিত কঠোর পদক্ষেপ চাই, এটাকে খুব ভালোভাবে ধরা উচিত পরিবহন সেক্টরকে। উপর থেকে যদি আসার কথা আপনি বলছেন, তো সর্বোচ্চ ক্ষমতার জায়গা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তো তাহলে মাঝখানে বাধা কোথায়? সেই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সেটি আইন হিসেবে সড়ক পরিবহন আইনে যুক্ত হয়েছে সবকিছু। আইনকে যদি আপনি বাস্তবায়ন করেন, সেই সড়ক পরিবহন আইনের ৭টি বিতর্কিত ধারা ছাড়া অন্য ধারাগুলিকে সঠিকভাবে যে কার্যকর হয়েছে তা কিন্তু বলা যাবে না। এই কারণে যে আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলি যদি ঝুলে থাকে, পুরো আইনটাকেই আসলে কার্যকর করা খুব কঠিন হয়। এইটা একটা ঢিলে ঢালা অবস্থা হচ্ছে সড়ক পরিবহন আইনকে। সড়ক পরিবহন আইন আপনি শতভাগ কার্যকর করেন, কোনো সংকটেই থাকবে না। এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু বলা আছে। তারপরে সড়ক নিরাপত্তার জন্য যে কমিটি করা হয়েছে, কমিটি যে ১১১ দফা সুপারিশ দিয়েছে, সেই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা হয়, আইনকে আপনি যদি, যেহেতু এটা ফয়সালা হচ্ছে না, আপনি রাখেন ১১১ দফা সুপারিশে আসেন, সেই সুপারিশগুলোর যেটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেগুলোকে আপনি গুরুত্বের সাথে দিয়ে সেটি বাস্তবায়ন কেন করছেন না? সেই জায়গাগুলো কে বলবে? সেটা তো সড়ক পরিবহন মন্ত্রণালয়কে নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আমরা চাই যে একটি সরকারের কঠোর পদক্ষেপ দরকার পরিবহন সেক্টরের এই বিশৃঙ্খলা কিংবা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য। তবেই আমরা ইতিবাচক অনেক কিছু ফল পাবো। শুধু সরকার কঠোর পদক্ষেপ নিলে কি হবে, নাকি এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বা সড়ক দুর্ঘটনা একেবারে সহনীয় মাত্রা নামিয়ে আনার ক্ষেত্রে জনগণেরও কোনো দায়বদ্ধতা বা দায়িত্ব আছে? আমি বলছি দাদা, যে প্রথমেই বলেছি যে মালিক, শ্রমিক, সরকার এবং জনগণ, ৪টি পক্ষ সড়ক দুর্ঘটনার টোটাল বিষয়টার সঙ্গে যুক্ত। যেহেতু সাধারণ মানুষের একটি বিরাট বড় অংশ আছে যে এখানে দায়িত্ব ভূমিকা রাখার, এই জায়গাগুলো তো আমাদের, এই যে বললাম যে অ্যাওয়ারনেস ডেভেলপ করবেন। আপনি বলছেন যে সড়ক পরিবহন আইনে যে আমি যদি অন্যায় মানে যত্রতত্র রাস্তা পার হই ১০,০০০ টাকা জরিমানা। হ্যাঁ, ঠিক আছে। এখন অসহায় মানুষ যদি রাস্তা পার হয়, সে দিন আনতে পান্তা ফুরায় যার, সে ১০,০০০ টাকা কি করে দিবে? সড়ক পরিবহন আইনে প্রথমে বিষয়গুলো ছিল, এখন এটা সংস্কার হয়ে আসবে, সেটা একটি গ্রহণযোগ্য পর্যায়ের জরিমানা করা হচ্ছে, ধরা হচ্ছে ন্যূনতম। কিন্তু বিষয় হচ্ছে মানুষের একটি সাধারণ মানুষের একটি বিরাট বড় ভূমিকা আছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য। এটার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ দরকার। আমরা সেই জায়গাগুলো পাচ্ছি না।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটি শ্রমিক পক্ষকে জিজ্ঞেস করেছিলাম একটি ট্রেনিং এ যে আপনারা কি অনুভব করেন যে মানুষের একটি মানুষের যখন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় একটা মানুষের জীবনের মূল্য কত বেশি, একটি মানুষের প্রতি পরিবারের নির্ভরতা কতটুকু, সমাজের নির্ভরতা কতটুকু, সন্তানের নির্ভরতা কতটুকু। তারা বলছেন না, আমরা তো এইভাবে কখনো চিন্তা করি নাই। একটি মানবিক জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে, আইনের জায়গা থেকে এই বিষয়গুলোকে শ্রমিকদের মানে আপনার একটু প্রশিক্ষণ দেওয়া উচিত যে তাদের সেই কথাটি নিখিল ভদ্র তার আলোচনায় প্রথম আলোচনা বললেন যে একটি দুর্ঘটনা শুধু ঘটে গেলে যারা নিহত হলেন শুধু তাই না, অনেকে আহত হন, অনেকে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যান, যেটি তার পরিবারের জন্য সারা জীবনের একটি বোঝা বা একটি অভিশাপ হয়ে দাঁড়ায়। তো রাজন ভট্টাচার্য, দায়িত্ব সবারই আছে, দায়িত্ব সবারই আছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং আমরা যারা আছি সাধারণ মানুষ। আপনাকে ধন্যবাদ। আমি আবার যাচ্ছি ভদ্রের কাছে। আমাদের হানিফ ফকর ভাইয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, নিশ্চয়ই তিনি আবার যুক্ত হয়ে তার সমাপনী বক্তব্য রাখবেন। আমি নিখিল ভদ্রের কাছে সুনির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে জানতে চাই যে একজন সড়ক দুর্ঘটনার একজন ভিকটিম হিসেবে এই দুর্ঘটনা প্রতিরোধে তার ব্যক্তিগত অভিপ্রায় কি বা ব্যক্তিগত কোনো সুপারিশ আছে কিনা যেটি রাষ্ট্রের উপর সম্মিলিতভাবে চাপ প্রয়োগ করলে বা মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টিতে আনলে খুব সহজেই কার্যকর হবে, এমন কোন তার অভিজ্ঞতা বা সুনির্দিষ্ট সুপারিশ আছে কিনা জনাব নিখিল ভদ্র? ধন্যবাদ আশিস দা। সুনির্দিষ্ট সুপারিশ বলতে সুনির্দিষ্ট সুপারিশ তো আসছেই। আমার মনে হয় যে আমার যে সুপারিশটি সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে যে সুপারিশগুলো পেয়েছি, আমাদের আইনে যেগুলো উল্লেখ করা আছে এবং এই বিভিন্ন খাত থেকে যে সুপারিশগুলো পেয়েছি সেটি যদি বাস্তবায়নের একটি যথাযথ উদ্যোগ নেওয়া যায় তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব। আমার মনে হয় যে এই সরকার 50% সড়ক দুর্ঘটনা 50% কমানোর বিষয়টি ভাবছে। এটির জন্য আমার মনে হয় না যে খুব বেশি কোনো প্রয়োজন আছে। যদি আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা আছে, আপনার সাথে যদি সরকারের নীতি নির্ধারক মহল বসে এবং সেখান থেকে যদি কিছু সুপারিশ নেয় এবং সেটি যদি বাস্তবায়ন নিশ্চিত করতে পারে সেটি, তাহলেই কিন্তু এটি সম্ভব। আর যেটি আমি বলতে চাই যে আমাদের কিছু স্ববিরোধী অবস্থান আছে এবং আমরা বুঝেও না বোঝার চেষ্টা করি। যদি দেখেন আপনি হাইওয়ে গুলোতে অনেক জায়গাতেই দেখবেন যে বছরের পর বছর লেখা আছে সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা, সাবধানে চলুন। তাহলে কোন কারণে এই জায়গাটি বা এই এলাকাটি দুর্ঘটনা প্রবণ, এটি তো বোঝা খুব কষ্টের কোনো বিষয় না। আর যদি সেটা আমি বুঝতে পারি তাহলে ওই সাইনবোর্ডটি না টানিয়ে আমি যদি ওইখান থেকে সেই যে কারণে দুর্ঘটনা ঘটছে সেটি সমাধানের উদ্যোগ নেই, অর্থাৎ বাঁকের কারণে, না সেখানে রাস্তা খারাপ হওয়ার কারণে, নাকি আলোর স্বল্পতার কারণে, সেটি যদি আমরা চিহ্নিত করে সমাধান করতে পারি তাহলে তো দুর্ঘটনা কমেই যায়। তো এরকম একটি অবস্থার বিষয়ে আমরা আসলে ভাবি কিন্তু অনেক কিছু করি না। সেই জায়গাটি আমাদের যেতে হবে, আমাদের আসলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এইখানে কথা এসেছিল করোনা কালে শ্রমিকদের কথা। আপনারা জানেন যে বিভিন্ন খাতে সরকার শ্রমিকদের বিভিন্ন খাতে সরকার ভর্তুকি দিয়েছে এই করোনার মহামারী কালে তাদের আর্থিক সংকটের কারণে। কিন্তু শ্রমিকদের কথা যদি দেখেন, সবচেয়ে কিন্তু পরিবহন শ্রমিকরা অবহেলিত হয়েছে, অর্থাৎ তারা কাজের সুযোগ পায়নি, আবার সরকারি ভর্তুকিও পায় নাই। কারণ তারা সরকারের যে শ্রম আইন অনুযায়ী যে প্রাপ্য সুযোগ সুবিধা পাওয়ার কথা, তাদের যে বৈধতার বিষয় সেটি নিশ্চিত করা যায়। আবার মালিকরা বছরের পর বছর ব্যবসা করে আসছে এবং এইখান থেকে প্রতিনিয়ত লাভবান হচ্ছে, কিন্তু এই সংকটকালে মালিকরা শ্রমিকদের পাশে দাঁড়ায়। কিন্তু সরকার আবার শ্রমিকদের উপরে মালিকদের উপরে চাপ সৃষ্টি করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার জন্য। অর্থাৎ আমরা যদি সবার কথা বিবেচনা করি তাহলে আমাদের সকলের ব্যর্থতা আছে।
আরেকটি কথা যেটি এখানে বিবেচনার বিষয়ে আপনি আগেও প্রশ্ন করছিলেন রাজু, যে আসলে এই যে সংকটগুলো, এই সংকট সমাধানের কারণে অতীতে যেভাবে শ্রমিক আন্দোলন বা বিভিন্ন সেক্টর ওয়াইজ মুভমেন্ট ছিল, সেটি কিন্তু এখন আর নাই। আপনি যদি বলেন যে পরিবহন খাতের সমস্যা সমাধানের জন্য একসময় আমরা দেখেছি অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, যারা নেতৃত্বে ছিলেন তারা অনেকেই আমাদের পরিচিত। কিন্তু এখন সেই আন্দোলনগুলো নাই। শ্রমিকরাও কিন্তু তাদের স্বার্থ নিয়ে মাঠে নামে। অর্থাৎ আহ আমি যে সংকটে আছি সেই সংকটটি সেই সংকটের সমাধানের জন্য আমার যে লড়াই সংগ্রাম করার কথা, সে জায়গায়ও কিন্তু আমার ঘাটতি আছে। না, অর্থাৎ শুধু তো আমরা শ্রমিক সকলেই সংগঠন, ঘাটতির মধ্যে। জনাব নিখিল ভদ্র, শুধু শ্রমিক সংগঠনগুলো নয়, যে সমস্ত অরাজনৈতিক সামাজিক সংগঠন আছে বা আমরা যাদেরকে পেশার গ্রুপও বলে থাকি, সেই সংগঠনগুলো তো দেখি আহ বসন্তের কোকিলের মতো উদয় হয় এবং পরবর্তীতে তাদের ২-১ বছর বা ২-৪ বছর এ সংক্রান্ত আন্দোলন মুখ করার পর অজ্ঞাত কারণে তারা পর্দার আড়ালে চলে যান অথবা ঝিমিয়ে পড়েন। এরকম তো আমরা আমাদের সামনে এই সড়ক দুর্ঘটনা নিয়ে যারা কাজ করতেন এরকম অনেক সংগঠন দেখেছি। নৌ দুর্ঘটনা নিয়ে যারা কাজ করতেন তাদের অনেককে দেখেছি, তারা এখন আর মানে দৃশ্যপটে নাই। এটাও তো একটি আমাদের দাবি আদায়ের না, ক্ষেত্রে আপনি একটি দাদা সংকট। হয়তো বেসরকারি সংগঠনের কথা বলছেন। কিন্তু এইসব বেসরকারি হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, সংগঠনগুলো নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার দেখার মতে, যে আমার অভিজ্ঞতা মতে, এরা বেশিরভাগই সুযোগ সন্ধানী এবং তারা সুযোগ বুঝে কথা বলেন, আবার সুযোগ বুঝে আর কি কথা বলা বন্ধ করেন। কিন্তু বাংলাদেশের যে ঐতিহ্য সেটি হচ্ছে বিভিন্ন খাতে ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, এইসব আন্দোলন তাদের যারা করেছেন তাদের একটা কমিটমেন্ট ছিল এবং তারা নানা সংকটকালে জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সেই কারণেই আমি এই কথাটি বলছি যে পরিবহন খাতের যে আজকের সংকট, শুধু সড়ক দুর্ঘটনা, যে নৈরাজ্য, যে অব্যবস্থাপনা, তার বিরুদ্ধে যাদের দাঁড়ানোর কথা ছিল এবং দাঁড়ানোর সুযোগ রয়েছে, তারা এখন কথা বলছেন না বা দাঁড়াচ্ছেন। তা আমাদেরকে তাদেরও জাগ্রত করতে হবে। আর মূল কথা হচ্ছে, যদি যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের যদি কমিটমেন্ট সঠিক না থাকে, তারা যদি বাস্তবতা না বুঝেন, তাহলে আমরা সমাধানের জায়গায় যেতে পারবো না। তা আমরা আশা করতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকার বাস্তবতা অনুভব করবেন এবং বাস্তবতার আলোকে আগামী দিনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিবেন এবং আমরা দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব, সেই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পিটিভি নিউজকে এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুনছেন, দেখছেন এবং আমাদের প্যানেল আলোচক দুইজন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। ধন্যবাদ। ধন্যবাদ নিখিল ভদ্র। আমরা এবার আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা হানিফ খোকনকে দিয়েই আমাদের তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটির সমাপ্তি টানতে চাই। হানিফ ভাই, আপনি সরকার সমর্থিত শ্রমিক সংগঠনের নেতা হয়েও অনেকগুলো কাঠখোট্টা সত্য কথা বলেন, যেটি হয়তো প্রকারান্তরে সরকারের উপরই দায়টা বর্তায়। তারপরেও আপনার এই সাহসী বক্তব্যের জন্য আপনাকে আগেও ধন্যবাদ জানিয়েছি বিভিন্ন সময়, আজও আবার নতুন করে ধন্যবাদ জানানোর কিছু নেই। তো আপনার কাছে আমাদের জানতে চাওয়া যে এই যে বিদ্যমান পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা নতুন মাত্রা পেয়ে যাচ্ছে। এমনি তো প্রতি বছর সাধারণত এই শীত মৌসুমে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ে, কিন্তু এই কুয়াশা পড়ার আগেই এবছর আমরা দেখছি সড়ক দুর্ঘটনা কিন্তু একদম প্রত্যন্ত পল্লী পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই যেহেতু আমাদের আজকের আলোচনা বিষয়টি ছিল যে সড়কে মৃত্যু রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাই, সড়ক দুর্ঘটনা আপনাদের শ্রমিক লীগের পক্ষ থেকে কোনো সুপারিশমালা সরকারের কাছে নতুন করে দিবেন কিনা সরকার, অর্থাৎ বিআরটিএ বা সড়ক পরিবহন মন্ত্রণালয়, বা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আপনারা রাজপথে কোনো কর্মসূচি পালন করবেন কিনা? জনাব হানিফ খোকন। ধন্যবাদ দাদা আপনাকে। আসলে রাজপথে কর্মসূচি পালন করে তো আর সড়ক দুর্ঘটনা কমানো যাবে না। আমরা বিভিন্ন সময় বলি বা বিভিন্ন সুশীল সমাজের লোক বলেন, প্রশিক্ষিত চালক
নিরাপদ সড়ক। শুধু চালক প্রশিক্ষিত হইলেই কিন্তু সড়ক নিরাপদ হবে না। আপনি দেখবেন যে ইমিডিয়েট যে সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকার বাইরে, এই সড়কগুলা কিন্তু 2 লেনের সড়ক। এখন 2 লেনের সড়কে দুর্ঘটনা কার সাথে হয়েছে? দীর্ঘগতি সম্পন্ন 3 হুইলার মোটরসাইকেল। এখন আপনার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 2009 সালের সবার সিদ্ধান্ত আছে যে মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য আলাদা লেন নির্মাণ করা হবে। আপনি ধীরগতি সম্পন্ন যানের জন্য যতদিন পর্যন্ত আলাদা লেন নির্মাণ না করবেন, এটাও কিন্তু মানে একটা মহামারী। যেমন একটা 3 হুইলার তার পারমিট আছে 3 জন নেবে, সেখানে আমরা দেখলাম 8 জন নিহত হয়েছে। এই চালক কেন 8 জন নিল? তাকে তো দেখার মতো কেউ নেই। এই যে মনে করেন আপনার ওই যে নসিবন, করিমন, ওই বটবডি, আলম সাধু, এসব গাড়িগুলো কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য কম দায়ী না। আমরা সরকারের কাছে আমাদের 12 দফা দাবি আছে, বহুবার সংবাদ সম্মেলন, স্মারকলিপি, আবেদন নিবেদন বহুবার করেছি আমরা, যে মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে পর্যায়ক্রমে যেন আলাদা লেন নির্মাণ করা হয় ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য। এটাও কিন্তু সড়ক পরিবহন মানে সড়ক দুর্ঘটনার আরেকটা মহামারী। আমরা কিন্তু এগুলা নিয়ে আছি। আসলে আমাদের কথাগুলা মানে যদিও আমরা সরকার দল করি, মানে আমলে নেয় না, কেন আমরা তুলনামূলকভাবে অতটা শক্তিশালী না, কেন আমরা দুর্বৃত্তের সাথে সম্পৃক্ত না। আমরা যদি দুর্বৃত্ত হতাম, আমরা যদি রাষ্ট্রকে জিম্মি করতে পারতাম, তাইলে হয়তো বা রাষ্ট্র আমাদের কথা শুনতো। কিন্তু আমরা রাষ্ট্রকে জিম্মি করার পক্ষে না। আমরা মনে করি আমরা পরিবহন শ্রমিকরা এদেশের জনগণের সেবক, আমরা এদেশের জনগণকে সেবা দেব এবং রাষ্ট্র আমাদের সুখ দুঃখগুলা অবশ্যই দেখবে। যে শোষক মালিক সমাজ যারা আছে, মালিক গোষ্ঠী, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে এবং সড়ক পরিবহন আইনটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করবে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা করোনাকালীন সময়ে যারা পরিবহনের চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। তারা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছিল, কিন্তু পরিবহন শ্রমিকদের পাশে ছিল না। কিন্তু আজকে তো সেই সংগঠনগুলোর নেতৃত্বে তারাই আছে। সরকার তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। সরকার যদি তাদের এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব নিত, তাইলে কিন্তু আপনার থলের বিড়ালটা বেরিয়ে আসতো এবং রাষ্ট্রের যে পরিবহন ব্যবস্থাটা, এটা এদের হাত থেকে রক্ষা পেত। আমি দাদা, আপনি এবং দর্শকদের সদা অবগতির জন্য বলছি, মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত বিআরটিসি এসি বাস চলাচল করত। বিআরটিসি এসি বাসের ভাড়া ছিল উত্তরা 70 টাকা, অথচ গ্রিন ঢাকা তাদের ভাড়া হইল 100 টাকা। কিছুদিন চলার পরে আপনার এই বিআরটিসি এসি গাড়ি আর পাবলিক পায় না। অর্থাৎ একটা কোম্পানির লাভের জন্য বিআরটিসির এসি গাড়ি বন্ধ হয়ে গেল, জনগণ সেবার থেকে বঞ্চিত হইল। এখন বিআরটিসির গাড়ির মালিক তো আপনি, আমি, রাষ্ট্রের জনগণ সবাই। তাহলে একটা কোম্পানির কাছে রাষ্ট্র কেন জিম্মি হয়ে বিআরটিসি বন্ধ করে দিল? সড়কের শৃঙ্খলা ফিরাইতে হইলে এই সড়কের দুর্বৃত্তনের সাথে যারা জড়িত, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা আমরা আলোচনা, সমালোচনা, পর্যালোচনাই করব, সড়কে কোনোদিনই শৃঙ্খলা ফিরে আসবে না। ধন্যবাদ পিটিভি নিউজ বিডি.com কে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হানিফ ভাই, ধন্যবাদ রাজন ভট্টাচার্য, ধন্যবাদ নিখিল ভদ্র। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের নিয়মিত সংলাপ। আজকের বিষয়বস্তু ছিল সড়কে প্রাণহানি রোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকর চাই। সড়ক দুর্ঘটনা সম্প্রতি আবার বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আমরা এই অবস্থার অবসান চাই। ইতিপূর্বেও আমরা বলেছি যে সড়ক দুর্ঘটনা আমাদের জাতীয় অর্থনীতির উপর যেমন মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি
দুর্ঘটনার শিকার পরিবারগুলো অন্তহীন অন্ধকারে নিমজ্জিত হয়। আমরা এই অবস্থার অবসান চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে যে ৫টি নির্দেশনা দিয়েছিলেন এবং তারই ইচ্ছায় এবং সাধারণ জনগণের দাবির বুকে সড়ক আইন যেটি ২০১৮ সালে সংশোধিতভাবে পাস হয়েছে, সেই আইনটি দ্রুত কার্যকর হোক, সেটিও চাই। আমরা চাই চলমান মুজিব বর্ষে অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর মধ্যেই সড়ক পরিবহন আইন শুধু কার্যকরী নয়, আইনের কঠোর প্রয়োগ যেন নিশ্চিত হয়, সড়ক দুর্ঘটনা যেন সহনীয় মাত্রায় নেমে আসে। আপনাদের সকলকেই ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদে থাকেন। শুভরাত্রি।